বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে ফ্রান্স থেকে আরও ১১৪টি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত। বাংলাদেশ সহ ৬০টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলায় বাড়ছে বিশ্ববাজারে তেলের দাম। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২৩ জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। জোরপূর্বক শ্রম নিয়ে তীব্র উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সহ বিশ্বের মোট ৬০টি দেশের উপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ৬০টি দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের উপর অতিরিক্ত ১০% অথবা ১২.৫% শুল্ক আরোপের এই প্রস্তাবটি দেয়। মার্কিন প্রশাসন বলছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। এ কারণে এমন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা ইউএসটিআর আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবটি প্রকাশ করে। বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কলকাতার এক কর্মসূচিতে মমতা অভিযোগ করেছেন, বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো করে বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। গ্রেপ্তারের সেই ঘটনাটি যেন গোপন রাখা হয়, সেজন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বলেছিলেন পশ্চিমবঙ্গের পুলিশকে বলে দিতে বিষয়টি যেন গোপনই থাকে। মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়ে বলেছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, তিনি সব জানেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে নির্বাচনে হেরে ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য করে দলের ৫৮ জন বিধায়ক বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলের নেতা নির্বাচিত করেছেন। বুধবার এই ৫৮ বিধায়ক বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে এই বিদ্রোহী গোষ্ঠী আখরুজ্জামানকে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে মনোনীত করেছে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও দলের সভানেত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে। স্পিকার এ প্রস্তাবে সম্মতি দিলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হবেন বিধানসভার বিরোধী দলনেতা। বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে ফ্রান্স থেকে আরও ১১৪টি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার মেগা পরিকল্পনা করেছে ভারত। এ ব্যাপারে ফ্রান্সের সরকারের কাছে প্রস্তাবও পাঠিয়েছে নয়াদিল্লি। প্রস্তাবিত এই বিশাল সামরিক চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতের বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত রাফাল যুদ্ধবিমানের সংখ্যা হবে ১৭৬টি। ভারত সরকার মনে করছে, এগুলো চীন ও পাকিস্তান সীমান্তে ভারতের প্রতিরক্ষা শক্তি বহুগুণ শক্তিশালী করবে। উল্লেখ্য, এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে গেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগরে এক আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে ২০ জন মারা গেছেন। এ ভবনটি থেকে ৪৭ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সকাল ৮:৩০টার দিকে ৫ তলা বিশিষ্ট মিকাসা ইন নামে হোটেলের বেজমেন্টে একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে এই আগুন লাগে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির হাউস খাস সংলগ্ন হাউস রানি এলাকার অত্যন্ত সরু গলিতে ওই ৫ তলা হোটেলে ৪০ জনেরও বেশি মানুষ অবস্থান করছিলেন। অতিথিদের বেশিরভাগই ছিলেন বিদেশি, তারা উন্নত চিকিৎসার জন্য দিল্লি গিয়েছিলেন। এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেক শোক সন্তপ্ত
পরিবারের জন্য 2 লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য 50,000 রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি। 2025 সালের দুর্নীতি বিরোধী যুব আন্দোলনের সরকার পতনের পর প্রথমবারের মতো ভারত সফরে গেছেন নেপালের ক্ষমতাসীন দলের প্রধান রবি লোমিসানে। ভারতে এ প্রথম উচ্চ পর্যায়ের সফরে গেছেন তিনি। রবি নেপালের সাবেক উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি। মঙ্গলবার তার 2 দিনের সফর শুরু হয়। তবে এ সফরে অংশ নেননি নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। 36 বছর বয়সী এ সাবেক র্যাপ শিল্পী ক্ষমতা গ্রহণের পর থেকেই তুলনামূলক নীরব রয়েছেন। বালেন্দ্র শাহের সহযোগীরা জানিয়েছেন, অর্থনীতি সহ দেশের নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগ দিতেই বালেন্দ্র ক্ষমতার প্রথম 1 বছরে বিদেশ সফরে যাবেন না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর থেকে জনসম্মুখে আসেন না ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে তিনি জীবিত এবং তিনি দেশটির রাষ্ট্রীয় কর্মকাণ্ডে দিন দিন আরও বেশি সক্রিয় হচ্ছেন। এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে সাক্ষ্য প্রদানকালে তিনি এসব তথ্য জানান। রুবিও বলেন, মার্কিন প্রশাসন নিশ্চিত ইরানের নতুন এই সর্বোচ্চ নেতা দেশটির নীতি নির্ধারণে জোরালোভাবে সম্পৃক্ত আছেন। 56 বছর বয়সী মোস্তফা খামেনি তার পিতা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন। ইরানের কৌশলগত কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণের জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। এ বিরোধে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই নতুন সংঘাতের কারণে বুধবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে $1.05 বা 1.09% বেড়ে হয়েছে $97.05। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $1.01 বা 1.08% বেড়েছে। এই দাম হয়েছে $94.77। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় বিমানবন্দরের টার্মিনাল 1 ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার পর কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ইতিমধ্যে কুয়েতের উদ্দেশ্যে রওনা দেয়া প্লেনগুলোকে অন্য বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, মঙ্গলবার রাতে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুমের মারাত্মক ক্ষতি হয়েছে। এর জবাবে IRGCর নৌবাহিনী পানায়া নামে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে। জাহাজটির মালিক আমেরিকান জায়ানবাদী শত্রু। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী কেশম দ্বীপে IRGCর একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে। পাল্টা জবাব হিসেবে IRGC অ্যারোস্পেস ফোর্স ওই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং 5ম নৌবহরের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী অবস্থান নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন দেশটির কট্টরপন্থী MP ইসমাইল কৌসারি। তিনি বলেছেন, আমেরিকানরা শক্তি আর ক্ষমতার ভাষা ছাড়া আর কিছুই বোঝে না। এর আগে IRGC এক বিবৃতিতে বলেছিল, একটি দেশে মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং 5ম নৌবহরের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এ থেকে আমেরিকানদের শিক্ষা হওয়া উচিত। মূলত IRGC বিবৃতির প্রতিক্রিয়া হিসেবেই কৌসারি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইসমাইল ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য। জাপানের সাইতামা প্রিফেকচারের কাওয়াগোয়ে শহরে আইন অমান্য করে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, এমনই অভিযোগ করেছে টোকিও কর্তৃপক্ষ। গেল 3 এপ্রিল জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল হামিদ স্বয়ং উপস্থিত থেকে এই মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। জাপানি প্রশাসন মসজিদটিকে অবৈধ ঘোষণা করেছে। এরপর টোকিওতে পাকিস্তান দূতাবাস এই মসজিদ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। জাপানি সংবাদ মাধ্যম দ্য আসাহি শিম্বুন জানিয়েছে,
কাওয়াগোয়ে শহরের প্রায় 4,500 বর্গমিটার পাহাড়ি বনভূমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে। সেখানে সরকারের বিশেষ অনুমতি ছাড়া যে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী ভবন নির্মাণ নিষিদ্ধ। এ বিষয়ে পাকিস্তান দূতাবাস জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকেরা রাষ্ট্রদূতকে জানিয়েছিলেন জাপান সরকারের অনুমতি নিয়েই মসজিদটি বানানো হয়েছে। এ কারণেই তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলায় 23 জন নিরপরাধ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতভর এসব বিমান হামলায় দেশটির বেশ কিছু শহরের অনেক আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত রুশ বাহিনী একযোগে ইউক্রেনের 73টি ক্ষেপণাস্ত্র ও রেকর্ড 656টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের বহু স্তরীয় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বেশিরভাগ আকাশপথের হামলা সফলভাবে প্রতিহত করেছে। তবে শেষ পর্যন্ত 54টি ড্রোন ও 33টি রুশ ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।